হঠাৎ করে ছুটতে হলো হসপিটালে, কিন্তু কেন? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রুইনামজা। আজকে শনিবার, আমার আর ঝনকের ছুটি আছে, রাকেশের অফিস ছিল, কিন্তু এখন ঘড়িতে সবে বেজেছে 8:30, রাকেশ বেরিয়ে গেছে। তোমাকে বলি কারণটা কি। ও ঘুম থেকে উঠে শুধু দাঁতটা ব্রাশ করেই বেরিয়ে গেছে, মুখে কিচ্ছু দেয়নি। একটুখানি ভেবেছিলাম যে খাবার গুছিয়ে দেবো, সেই টাইমটা দেয়নি। কালকে রাত্রিবেলা ভাত বেরিয়ে বললাম, রান্নাবান্না সব বেড়ে গেছে, অঙ্কিতা দিদির বাড়িতে খেয়েছে। পান্তা ভাত ছিল, তো পান্তা ভাত খুব পছন্দ করে। এমন অবস্থা আমি ওই ভাতটাকে একটুখানি রেডি করে মেখে একটা টিফিন বক্সে ভরে দিলাম, যাতে খালি পেটে না থাকতে হয়। আসলে রাকেশের একেবারে ক্লোজ ফ্রেন্ড সুমনদা, তোমরা আমার ভ্লগে আগেও দেখেছো, কয়েকদিন আগেই স্বাদ খেতে গেছিলাম। ওই সুমনদার ওয়াইফের একটু প্রবলেম হয়েছে, হসপিটালাইজড। ওই জন্য রাকেশ সকালবেলা ঘুম থেকে উঠেই ওখানে দৌড়, ওই দিক থেকে সোজা অফিস চলে যাবে। তাই জন্য আজকে সারাটা দিন আমি আর ঝনক একাই থাকবো। আর একটা জিনিস তোমাদেরকে বলি, ঠাকুর আগের থেকে সব ঠিক করে রাখিস। আজকে আমার আর ঝনকের স্কুলটা ছিল না। স্কুল থাকলে প্রচণ্ড প্রবলেমে পড়ে যেতাম। ও যদি 8:30 বেরিয়ে যেত, আমি 10টার মধ্যে কী করে ওকে নিয়ে বেরোতাম। আর 10টার মধ্যে বেরোতেই হতো, ঝনকের 10:30টায় স্কুল, আর না হলে কামাই করতে হতো, দুটোর মধ্যে একটা হতো। আজকে শনিবার যেহেতু আজকে বাড়িতেই থাকবো, তারপরে অনেক কাজকর্মও আছে আজকে। ওই চিমনিটা কয়েকদিন ধরে এত ডিস্টার্ব করছে, চিমনি থেকে তেল পড়ছে একেবারে। তোমাকে সেদিনকে দেখালাম, রাকেশ অটো ক্লিনটা চাপ দিয়েছিল, কিন্তু তাতে কোনো লাভ হয়নি, সে তেল চুইয়ে চুইয়ে পড়েই যাচ্ছে। আজকে উনিও আসবেন, অনেক কাজকর্ম আছে, কিছু মিলেমিশে আজকে সারাদিন খুব ব্যস্ততার মধ্যেই কাটবে। তারপরে রাকেশ তো কিচ্ছু আজকে করে দিয়ে যেতে পারেনি, পুরো টোটালটা আমাকে করতে হবে। যে সকাল থেকে ডেকে যাচ্ছে, এখনো পর্যন্তই গড়িয়ে যাচ্ছে। এবার তাড়াতাড়ি করে দিনটাকে শুরু করি আর দেখতে থাকো আজকে সারাদিনের ব্লগটা। হ্যাঁ বাবা কোথায় গেছে জানিস? হ্যাঁ, ডিম্পু আন্টির শরীর খারাপ হয়েছে বলে ডিম্পু আন্টিকে হসপিটালে নিয়ে যাবে। হ্যাঁ, ওই জন্য তো বাবা বেরিয়ে গেছে সকাল সকাল। ঝনক তো সবার সাথে মিলেমিশে থাকতে খুব ভালোবাসে। আমরা একবার সবাই মিলে একসাথে ঘুরতে গেছিলাম, মানে ওই সুমন দাদের ফ্যামিলি আর আমরা। তখন ওই সুমনদার ওয়াইফেরও নাম দিয়েছিল ডিম্বো, তারপর থেকে ওই নামেই ডাকে। আমার ঝনক সোনাটাও এখন বুঝদার হয়ে গেছে। বাবা যে সকালবেলা ঘুম থেকে উঠেই ওকে বুঝিয়ে বলে গেছে, ও কিন্তু সেটা বুঝেছে, একদম বায়না করেনি আর কান্নাকাটিও করেনি। আমার শ্বশুরমশাইয়ের হাত ধরে আবার বাড়িতে ঢুকেছে চিংড়িগণ, আর তার সাথে এই লাউ। আজকে হচ্ছে লাউ চিংড়ি। আরও একবার রান্নার দিদিকে তো সকাল সকালেই আসতে বলেছিলাম, রাকেশ অফিস যাবে, খাবার দাবার নিয়ে একেবারে গুছিয়ে। কিন্তু রাকেশ যখন সকালবেলা বেরিয়েই গেল তাড়াতাড়ি, তখন এবার ধীরে সুস্থে রান্না করা যাক, অতটা তাড়া নেই। রাকেশ বেরোনোর আগেই যেহেতু ভাতটা বসিয়ে দেওয়া হয়েছিল, তাই জন্য ভাতটা তো তাদের না বসালেও হতো, কিন্তু হোক, কিছু করার নেই। এই স্টিলের গামলাটা সেদিন আমি কিনেছিলাম, ওই স্টিলের যে বড় হাঁড়িটা আছে ওটা থেকে ফ্যান ঝরানোর জন্য, কিন্তু এখন এটাতেই ভাত হচ্ছে। বেশ ভালোই, কিন্তু এটা যেমন ঢাকনাটা তেমন গামলাটা সুন্দর। আর এই পাশে দেখো, চিমনি থেকে তেল চুইয়ে চুইয়ে কী অবস্থা হয়েছে। রোজ এরকম পড়ছে, মুছে দেওয়া হচ্ছে, তাও আবার পড়ছে। আর পরিষ্কার না করালেই নয়, তাই জন্য ডেকেছি বাধ্য হয়ে। ও অ্যাম্বুলেন্সে গেল, আমাকে যেতে বললো, পরে বললো যে পরে গাড়িটা নিয়ে এসো। তুমি কত দূর গিয়ে ফিরে এলে? হসপিটালেই গেছিলাম আমি, যাওয়ার কল্যাণী না চাকদা? আমি ঢুকলাম, পেছনে অ্যাম্বুলেন্স এসে দাঁড়ালো। ওরা অ্যাম্বুলেন্সে করে বললো যে শুয়ে যাবে। আমি পাগল, তুই এই অবস্থায় কেউ শুয়ে যায়? হাফ বসা হয়ে গাড়ির সামনে বসবে, সবচাইতে ভালো। যাই হোক, অ্যাম্বুলেন্স চলে এসছে। তুমি অফিস যাবে তো? হ্যাঁ, অফিসে যাবে। ছেদা বেঁধে সব নিয়ে গেলে, আবার চলে এলে। হে জনক, জানো আমরা কত কিছু প্ল্যান করে নিলাম, বাবাকে বল বল কত রকম প্ল্যান করলাম। না গো, মিথ্যে কথা বলছি, কোনো প্ল্যানই করিনি, রাকেশকে রাগানোর জন্য বলছি। আর আমাদের সকাল সকাল তাড়াহুড়ো করে রান্না করা, ভাত বসানো সার্থক হলো। টিফিন নেবে, অফিস যাবে যখন। ছেলেদের এই হলো এক মহান বাজে নেশা, সবসময় শুধু ফোন। খেয়ে দিয়ে রেডি হয়ে বেরোচ্ছে, তখনও হাতে ফোনটা। রাকেশ বেরিয়ে গেছে, এইবারে আমি ঝনককে একটু পড়তে বসালাম। ওকে আগেই খাইয়ে দিয়েছিলাম, আর পড়তে তো বসাতেই হবে, কেননা স্কুলে হোমওয়ার্ক আছে অনেক। সেই হোমওয়ার্কগুলি এখন ওকে কমপ্লিট করিয়ে দিচ্ছি। আজকে সকালের দিকটা ফাঁকা আছি, কাল আবার গানের ক্লাস আছে। রবিবার দিন সকালবেলা না পড়তে বসার টাইম পায় না। ঘুম থেকে উঠে একটু খেয়ে দিয়ে গান প্র্যাকটিস করে চলে যায় গানের ক্লাসে, আর ফিরতে ফিরতে সেই অনেক দুপুর হয়ে যায়। আজ তো তাই করিয়ে ফেলতেই হবে হোমওয়ার্কগুলো। আর আমি যদি না বসাই, নিজের থেকে তো কখনো বলবে না। এখন অবশ্য সেই বয়সটা হয়নি। কী যে ভাবি আমি ঝনককে, মাঝে মাঝে ভাবি অনেক বড় হয়ে গেছে। এখন ওদেরকে স্কুলে এই 1, 2 স্পেলিংগুলো শেখাচ্ছে। দেখলাম মোটামুটি কয়েকটা শিখেছে, তবে মাঝে মধ্যেই ভুলে যায় অন্যমনস্কতার জন্য। আমাদের চিমনিটার কী অবস্থা তোমাদেরকে একটু দেখাই ভালো করে। সার্ভিসিং না করালেই না, দেখতে পাচ্ছ মানে কীভাবে নোংরাটা হয়েছে আর তেল হয়েছে। সার্ভিসিং করাতে আসবেন, আজকে পরিষ্কার করতে আসবেন, কিন্তু কখন আসবেন জানি না। 11টায় বলেছিলেন আসবেন, এখন 11:30 প্রায় বাজতে হলো। আমি তো ঝনককে রেখে স্নানেও যেতে পারছি না, ঝনক একা থাকলে তো চলবে না, কী করবো বুঝতে পারছি না। এক কাজ করি, ওকে আগে স্নানটা করিয়ে দিই, ওর ফলের রস করলাম, ওকে খাইয়ে টাইয়ে নিয়ে ততক্ষণে যদি না গীতাদির দায়িত্বে রেখে যাবো, কিন্তু গীতাদিরও পাত্তা নেই আজকে, তো মুশকিল হয়েছে। আমাদের বাড়ি বাহ, খুব সুন্দর হয়েছে। আঁকো
আর তোমাদেরকে একটা ভালো খবর জন্য সকালবেলা আজকে রাকেশ এত তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠলো, তড়িঘড়ি করে গেল। সুমনদা, রাকেশের একেবারে বেস্ট ফ্রেন্ড, সুমনদার মেয়ে হয়েছে। ভেঙে দিয়েছে বললো। তো বাবা বলছে চিনিগুলো ভেঙে দিয়েছিল, তাই আমরা চলে এলাম ভাঙতে। ও ঠিক করেছি তো? চিনিটার থেকে তেল পড়ছিল। তেল পড়ছিল, এই জন্য বলেছে ভেঙে দিতে। ঠিক আছে? দেখো না বাইরে, দেখো আরো ভেঙে দিয়েছে। আসো জনক, বারান্দায় আসো, বারান্দা দেখো না পুরো ভেঙে দিয়েছে, একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে ওই আঙ্কেলটা, বুঝলি? এই যে জনককে তেল মাখিয়ে ফলের রস খাইয়ে স্নান করিয়ে দিয়েছি, আর তার মধ্যেই ওনারা এসে গেছেন। ওনারা এসে ওনাদের কাজে লেগে পড়েছেন। একদিকে গীতাদি পরে এসে ভালোই হচ্ছে, ঘরের যা অবস্থা করছেন তাতে পরিষ্কার না করলে আর হতো না। আর ঝনক তো বারবার এসে ওনাদের সাথে হাবি যাবি যা ইচ্ছে তাই গল্প করে যাচ্ছে। শেষ পর্যন্ত এমন করলো কান্নাকাটি যে ওনাদের সাথে চলে যাবে। আমি টেনে নিয়ে এসেছি বলে আমার উপর রেগে গেছে, তেড়ে এসেছে আমার দিকে। কি অবস্থা ভাবতে পারছো? মানে চেনা অচেনার দরকার হয় না ওর। আমাদের ওই পাইপটা ফেটে গেছিল, ওই পাইপটাও এখন চেঞ্জ করে দিচ্ছেন একবারে। ওটাতে হয়নি দেখছি, হ্যাঁ ভাঙতে আসবে ওটাও, তারপর তুমি জোড়া লাগাবে। আচ্ছা, ছুটির দিন বাড়িতে আছি, ডেফিনেটলি আমার দেরি হয়ে যাবে আজকে কাজকর্ম সারতে। 2 বাজে স্নান করে পুজো করে সবে উঠলাম, আর ঝনক এখানে টিভি দেখতে বসেছে। ওকে বসিয়ে রেখে আমি স্নানে গেছিলাম, সে কী চিৎকার খিদে পেয়েছে করে। আসলে অন্যদিন যে টিফিন খাওয়ার একটা অভ্যাস স্কুলে গিয়ে, সেটা তো আজ খাইনি, তাই জন্য খিদে পেয়ে গেছে। ওকে আমি খাওয়াবো, তার আগে তোমাদেরকে আজকে মেনুটা শেয়ার করে দিচ্ছি কী কী রান্না হয়েছে। আর আজকে কী কী রান্না করালাম সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করে নিই, তারপরে ওকে খাওয়াবো। এটা তো সবাই জানে, ভাত। তার সাথে হয়েছে, সকালেই তোমাদেরকে দেখালাম, রাকেশকে একটু দিয়েছি লাউ চিংড়ি, লাউটাকে ঘষিয়েই করিয়েছি লাউ চিংড়িটা। এখানে হয়েছে ভেজ ডাল, বাড়িতে থাকলে আমি ভেজ ডালই করাই। কড়াইশুঁটি, গাজর, কাঁচা টমেটো, ধনে পাতা একটু দিতাম, ধনে পাতাটা পুরো পচে গেছে, আমি দিতে পারলাম না। এটা করিয়েছি। এটা কালকের তরকারি, কালকে যেহেতু খাওয়া হয়নি রাত্রিবেলা আর থেকে গেছে, সবজি দিয়ে লাউ শাক আর ডিম সুদেরও ঝনকে। এই বাঁধাকপির ঘন্টটা মা কালকে পাঠিয়েছিল, কিন্তু কালকে রাত্রিবেলা আমরা খাইনি, ওখান থেকে খেয়ে এসেছিলাম, এটাও থেকে গেছে, গরম করিয়েছি। এখানে হয়েছে পাবদা মাছ সর্ষে পোস্ত দিয়ে, যে শিবানীদিকে বলে দিয়েছি, শিবানীদি করেছে, ওই জন্য ঝোলটা একটু বেশি আছে, আমি বললে এতটা ঝোল রাখতাম না। আর শেষে টমেটোর চাটনি, মানে কাঁচা টমেটোর চাটনি। এটা সাধারণত আমার সময় হয় কি দিয়ে থাকি, আমার খুব একটা চাটনি পছন্দেরও না, আর এই কাঁচা টমেটোর চাটনি তো পছন্দেরই না। ব্যাস, এগুলো আজকে আমার। রাকেশ যে অফিস যায়নি সেই কথাটা আমি জানিই না। আমি জানি ওইখান থেকে অফিস গেছে, মানে কল্যাণী থেকে যে কলকাতায় রেফার করে দিয়েছে বাচ্চাকে, সে তো আমি জানিই না। না জেনে একদিকে ভালোই হয়েছে, এইসব শুনলে কিন্তু আমার বেশ ভয় হয়। সন্ধ্যে 6:30 বাজে, রাকেশ এখনও পর্যন্ত আসেনি। ওর আজকে একটা কাজ আছে, ওই অফিস থেকে ওখানে যাবে, তাই জন্য ঝনককে আমি পড়তে নিয়ে যাব। এখন ওকে পড়তে দিয়ে একটু ওয়েট করব, তারপরে রাকেশের সাথে একসাথে 3 জন মিলে ফিরবো। তাড়াতাড়ি করে উঠে গেছি, আজকে অ্যালার্ম দিয়ে রেখেছি যাতে কোনোভাবে দেরি না হয়ে যায়। দুপুরবেলা এত ঘুম মানে ডিপ হয়ে যায়, ভাঙতে যায় না। উঠেও গেছি, ঝনককে উঠিয়ে দিয়েছি, রেডিও করে দিয়েছি, স্লেট নিয়ে সারাদিনই বসে থাকে। এবার তাড়াতাড়ি করে বেরোই, হাঁপাচ্ছি পুরো একেবারে। ঝনককে পড়তে দিয়ে এসে গেছি। কোথায় দেখো, বুঝতেই পারছো মা নেই যখন এখানেই আসবো। আমার 2টো ডেস্টিনেশন আছে, আর এসেই দেখছি রান্নাঘরে একদম ভুরভুর করছে গন্ধ। এখানে একটা পোটলা, একটা না 2টো কি আছে জানি না, পরে দেখাবো। এখানে সব পেঁয়াজ লঙ্কা কাটা, বুঝে গেছি কী হবে, ওই যে মুড়ি মাখা হচ্ছে। এখানে চানাচুর। বাড়িতে থাকলে তো আর এইসব কেউ করে খাওয়ায় না, যদি ইচ্ছে হয় কখনো নিজেকেই করে খেতে হয়। আর তার থেকেও বড় কথা, সবাইকে করে খাওয়াতে হয়। এই বোনের বাড়িতে এলে আর বাপের বাড়িতে গেলে, এই 2টো জায়গায় গেলে একটু কেউ করে খাওয়ায়, আর মনে হয় যেন নিজেকে একেবারে রানী। এই যে আজকে এসেছি দেখো না, আসার সাথে সাথেই এখানে শুরু হলো একেবারে জোর কদমে মুড়ি মাখাটা যে এক্সেলেন্ট হবে সেটা তো বুঝতেই পারছো। কি হারে ভেতরে জিনিসপত্র পড়েছে দেখো না, সিঙ্গাড়া, চানাচুর, চাট মশলা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর কি না কি। বাড়িতে যে ভালোবাসা দিয়ে মুড়িটা মাখা হয়, বাইরের সেই 1000 মশলা দিয়ে মাখা বা ট্রেনে মাখা মুড়ির থেকে অনেক ভালো, মানে অনেক টেস্টি।
আমি আজকে একেবারে ফোন করে শাসিয়ে দিয়েছিলাম যে আমি আজকে তোদের বাড়িতে যাবো ঠিকই, কিন্তু আমার জন্য কোনো খাবারের ব্যবস্থা করবি না। এই যে কোনো খাবারের ব্যবস্থা করবি না বলেছি বলেই, আর যদি কিছু না বলতাম তাহলে তো গুচ্ছখানেক খাবার নিয়ে চলে আসতো। ওখানেই শেষ ছিল না, এই ঠোঙাটার কথা তো ভুলেই গেছি। এর মধ্যে ছিল আমের চপ, আর আমের চপের টেস্ট আমার খুব ভালো লাগে। চাকদা ডাউন প্ল্যাটফর্মে ঢুকতে আমের চপ বিক্রি হয়, তোমরা সবাই জানো। শুধু আমের চপ না, মোচার চপ, আলুর চপ সবই বিক্রি হয়। ওই আমের চপটা আমার খুব পছন্দের, এটা ওইটাই। এবার একটু শান্তি মতো বসে এটা খাই, বোনের বাড়িতে এসেছি, এইটুকু আরাম তো কাম্য। সন্ধ্যের সময়টায় চেরি থাকে ঠামের কাছে, আর বেরি যায় পাড়াটলাতে, মানে পাড়াতে এক বাড়ি আছে, সেই বাড়িতে না গেলে ওর কান্নাকাটি লেগেই থাকে। ওখান থেকে ফিরে যেই দেখেছে আমি এসেছি, বারবার লুকিয়ে যাচ্ছে, ওই দিক চলে যাচ্ছে। আসলে আমাকে দেখে লজ্জা পাচ্ছে। আমি আর রুম, মানে আমার বোন, দুজনে এরকম ছিলাম ছোটোবেলায়, জানো তো। যদি বাড়িতে কেউ আসতো, প্রথমে তার সাথে একদম কথা বলতে পারতাম না, চুপ করে থাকতাম। তারপরে যখন ভাব হয়ে যেত তখন আর বাড়ি যেতে দিতাম না। এই যে বেরিটাও হয়েছে তাই। কথা বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সে কন্টিনিউয়াস টাটা করে যাচ্ছে। দাদা বাড়ি চলে যাও, তুমি যাও। এই যে তোমাকে এখন বলছে তোমরি এখন আমি এখন হয়ে গেছে দোষ, এতক্ষণ মিটে গেছে, মিটে গেছে, এখন আর টাটা। আরে বাবা, এখন তো মাম্মার সাথে ভাব হয়ে গেছে, মাম্মার সাথে গল্প করতে হবে না, ওই জন্যই তো বারবার টাটা করছে। আর তার সাথে মাম্মার কাছে বসে একটু পড়াশোনাও তো করতে হবে। বস বস। ওই দেখো কি পারি, যাব না আমি যাব। বেরি এটা কি? হ্যাঁ আচ্ছা, তারপরে এইটা কি? হ্যাঁ ওষুধ। আচ্ছা তারপরে তুমি বলো তো এইটা কি? দাঁড়া, এইটা কি? হ্যাঁ আচ্ছা এইটা কি? হ্যাঁ এটা কালি, এটা কালি। আচ্ছা এইটা কি? বাউ। হ্যাঁ বাউ। আচ্ছা তারপর তুমি দেখো তো, সব দেখি, দাঁড়া, এটা কি? এটা এই যে এটা কি? দাঁড়া, এটা কি? মাক। হ্যাঁ আর এইটা? আমি তো একেবারে অবাক হয়ে গেছি। বেরি ঠিকমতো কথা বলতে শেখেনি তো কি হয়েছে, অনেক কিছু শিখে গেছে এই বয়সে। আজ তো সারাটা দিন বাড়িতে একা একাই ছিলাম, জনক তো জনকের মতোই খেলতে থাকে, তাই সন্ধ্যের সময়টা এখানে এসে সময়টা বেশ ভালোই কাটলো। আর যখন চেরি বা বেরির সাথে থাকি, তখন যে সময়টা কোথা দিয়ে চলে যায় বুঝতেই পারি না। ওদের সাথে খেলতে খেলতে, ওদের এইসব কাণ্ড কারখানা দেখতে দেখতে, ওরা কি কি শিখেছে না শিখেছে সেগুলো শুনতে শুনতে খুব পড়াশোনায় মন হয়েছে কিন্তু বেরির। হ্যাঁ তারপরে বেরির কিন্তু খুব পড়াশোনায় মন হয়েছে, এখন পড়তে বলি। এটা ডিম। কি ডিম? এটা কি ডিম? এটা গুরু। গুরু। ঘড়ি না, ওই যে গুরু বলি, ওই যে ওইটার দিকে দেখাবে, ওই যে গুরু, ওই যে বেরির গুরু। আচ্ছা এখানে এই বই আর কিছু চেনো না? আচ্ছা এই বইটা সব চেনে। এটা আপেল। আপেল। আচ্ছা দাঁড়াও দাঁড়াও। বেরি কিন্তু আজ সন্ধেবেলা মা আর মাম্মার কাছে বসে বসে অনেকক্ষণ ইন্টারভিউ দিয়েছে। হাতে বেলুন নিয়েছে আর ওই বইটার মধ্যে বেলুনটা খুলেছে। বলুন বাবা ফুলিয়ে দিয়েছে বাবা। দেখি বেরি, এই ফুটি বেলুন খোলা যায়। বেরি বেলুন কই? বইয়ে বেলুন কই? দুটো বেলুন একসঙ্গে দেখাও তো আমাকে একসাথে। বেরি বেরি, ওটা ফোলাই আছে, ওটা ফু দিতে হবে না, ওটা ফোলা বেলুন। দেখাও বইয়ে কোথায় বেলুন? তোমার হাতে তো একটা বেলুন, আর বইয়ের বেলুনটা দেখি। কাছাকাছি বোনের বাড়ি আছে তাই, না হলে মা না থাকলে কোথাও যাওয়ার জায়গা নেই। এই যে রুমেরও তাই, যখন মা থাকে না আমার বাড়িতে গিয়ে ঢু মারে, আর আমিও তাই, যখন মা কোথাও ঘুরতে যায় তখন ওর বাড়িতে গিয়ে ঢু মারি। যেমন আয়ারল্যান্ডে যখন মা চলে গেছিলো, আমাদের কিন্তু কোনো প্রবলেম হয়নি সেরকম, আমরা ওর বাড়িতে যাতায়াত করতাম বোর লাগলেই। বাড়ি যাওয়ার জন্যই উঠবো করছিলাম, কিন্তু হঠাৎ করে দেখলাম ইনি কোথার থেকে উদয় হলেন। তুই ঠান্ডা লাগছে না। পুরো তুই এসে যাচ্ছিস, কি বলে পাওয়ার রেঞ্জার। এমা ভয় পাচ্ছে তো দেখে। এই ঝনক দাদা, এই ঝনক টুপিটা খোল, বুঝতে পারছ না? এটা ঝনক দাদাই, দেখে দেখ চেরি হচ্ছে। চেরি দেখ বাবা, ওকে দেখ ভয় পেয়ে গেছে, ওকে দেখে। তুই আসছিস কেন এখানে? এটা এখানেই খেলবো বলে। এইবারে যে একটা ক্রিটিক্যাল কন্ডিশন তৈরি হবে সেটা আমি খুব ভালো মতোই বুঝেছিলাম যখন এরা তিনজনে এক হয়েছে। বেরির পড়াশোনা হয়ে গেছে, এবার চেরি এসে বসেছে মায়ের কাছে পড়াশোনা করতে। আর ওই যে পিছনে ওই দুটোকে দেখো। এই সময়টাতেই আমি খুব একটা ভালো মতোই বুঝে গেছিলাম যে এক্ষুনি ঘরের মধ্যে একটা ঝড় উঠতে চলেছে। আর আমার ভাবনাটা এত তাড়াতাড়ি সত্যি হয়ে যাবে সেটা বুঝতে পারিনি। ব্যাস
যা ভেবেছিলাম তাই হলো। বাড়ি চল। দেখো বাড়ি যাবে না হলে কোথায় লুকিয়ে আছে। দাঁড়া, তোর ব্যবস্থা আমি করছি, দাঁড়া। হ্যালো পুলিশ, হ্যাঁ ঝনক এখানে আছে, আপনি নিয়ে চলে যান এখান থেকে ওকে। আমি কানের মধ্যে এমনি হাতটা দিয়েই কথা বলছিলাম, আর ঝনকটা বুঝে গেছে, দেখলে কেমন উকি মেরে দেখলো, এরপরে অনিচ্ছা সত্ত্বেও যেতে বাধ্য। টাটা করো ঝনক দাদাকে, তুমি টাটা করো, তুমি করো, ওর মন চাইছে না। ওই যে চেরিও করে দিয়েছে, চেরিও টাটা করে দিয়েছে। হ্যাঁ টাটা সবাইকে, টাটা। চলো, তুমি কিন্তু করলে না, তুমি সবচেয়ে বড়। ওই দেখ চেরি, তো চেরি টাটা করে দিয়েছে, চলো। চেরি বেরি দিয়ে শুরু হলো, বাবা দিয়ে শেষ। মায়ের কোনো ভ্যালু নেই, তাই তো? সারাদিন মায়ের দায়িত্বে আছো, মায়ের সেবা নিচ্ছ, আর সারাদিন বা করে যাচ্ছ। মুখটা শুধু দেখো সবাই। চেরি বেরি দিয়ে কান্নাটা শুরু হয়েছিল, এখন বাবা দিয়ে, মানে এখনো শেষ হবে কিনা জানি না, কতক্ষণে শেষ হবে। চুলটা দেখো, দাদা চুলটা গিয়ে আয়নায় দেখ, যা। এ মা, যাই আমি চলে যাই বাড়িতে। কেন, তুমি তো বাবাকে চাও? বাবা আসবে যখন বাবার সাথে থাকবে, চলে গেলাম। তাহলে থামো, তাহলে চুপ করো, তাহলে তো আমিও চলে যাবো রেখে দিয়ে, টোটনের মতো আমি, বাবা চলে গেছে আমিও চলে যাবো। যাবো যাবো। ঝনককে কিন্তু আমি মাঝে মধ্যে এই গল্পটা বলি, টোটন খুব দুষ্টু ছেলে ছিল, এত দুষ্টুমি করতো, বাবা মা ওকে ছেড়ে চলে গেছিল। শুভমদাকে বলেছিলাম যে ওকে পড়ার থেকে নিয়ে তুমি ওদের গেটের সামনে দাঁড়াবে, আমি নামবো, চলে আসবো। সবচেয়ে বড় ভুলটা করেছে ওকে ওপরে তোলা, ব্যাস। ওপরে উঠেছে আর শুরু করে দিয়েছে বায়না। এখন চলবে, এটা চলবে এখন অনেকক্ষণ চলছে এখন। এটা হলো ফিনিশিং কান্না। অনেক বায়না করেছিল। আজকে আমি থাকতে পারতাম যদি বাড়িতে কেউ থাকতো, বাড়িতে কেউ নেই, সত্যি সত্যি কেউ নেই। আমার শ্বশুরমশাই ছাড়া কেউ নেই। সকাল থেকে পুরোটা দিন কেটে গেল, সারাদিন আমি ঝনককে নিয়ে বাড়িতে একা। চোখে ওষুধ দেওয়ার ব্যাপার আছে একটা, ওর মানে বাবা কোন রাতে আসবে এখনও ঠিক নেই। আস্তে আস্তে রাত 1টা বাজবে, তাই জন্য আজকে আমি কোনোভাবেই থাকতে পারলাম না, চাইলেও পারলাম না থাকতে। এবার তাড়াতাড়ি ফ্রেশ হই, করে এবার খাবার দাবার ব্যবস্থা করি। এখানে অবস্থাটা দেখো, এই যে আমার ঝনক বুড়ো আমার কোলে, দেখে কি মজা পাচ্ছে ঝঙ্কা। কোনোভাবে তো ওকে থামাতে হবে, অবস্থা বেগতিক দেখে শেষমেশ এই ভিডিওটাই চালিয়ে দিয়ে ওকে বসলাম। আর এটা দেখে কি খুশি হয়েছে দেখো, কান্না সেকেন্ডের মধ্যে উধাও। তুই এখনো ঘুমোসনি? কি অবস্থা, আমি ভেবেছি ঘুমিয়ে পড়েছে, তাই ভাবছি হাতে লাইটটা কেন ওর। এই ছেলেটাকে আমি 1 ঘন্টা আগে শুইয়েছি যাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, বাবার শোকটা যাতে একটু হলেও কমে। কিন্তু দেখো অবস্থা, কাকে আমি শুইয়েছি। আজ সকালবেলা ঘুম থেকে উঠেই তোমাদেরকে দেখালাম যে রাকেশ হসপিটালে চলে গেছে, একেবারে ঘুম ভাঙার সাথে সাথে, কিচ্ছু না খেয়ে। আসলে রাকেশের এত প্রিয় বন্ধু সুমনদা, আমাদের যখন প্রথম দেখা করার কথা, মানে আমাদের যখন প্রথম পরিচয় হয়েছে রাকেশের, তো তখন আমার একদম সামনাসামনি দেখাও হয়নি। তখন সুমনদাকে দিয়ে আমার মনে আছে আমাদের বাড়িতে একটা কেক পাঠিয়েছিল রাকেশ আমার জন্মদিনে। রাকেশ তখন দিল্লিতে ঘুরতে গেছিলো, ওই সুমনদা আমাদের বাড়িতে গিয়ে আমাকে কেকটা দিয়ে এসেছিলো আর আমাকে উইশ করে এসেছিলো। তখন থেকেই সুমনদার সাথে আমার পরিচয়। এত ভালো মানুষ পৃথিবীতে সত্যি দেখা যায় না, এত ভালো, এত মানে সাধারণ, এত সব ব্যাপারে মানে কোনো প্যাঁচ নেই, ঘোচ নেই, এরকম আর কি ব্যাপার। কী বলতো, ব্যাপারটা আমি আরও বেশি ভালো করে বুঝেছি। আমরা একবার একসাথে ঘুরতে গেছিলাম পুজোর সময়। সেই পুজোর সময় আমরা একসাথে ঘুরতে যাওয়ার পর, মানে সাধারণত যেটা হয় সবাই একসাথে ঘুরতে গেলে সারাদিন অনেক খরচ হচ্ছে, রাত্রিবেলা গিয়ে সেই খরচের হিসাব করা, সেই হিসাবটা পর্যন্ত করছে না। ঠিক আছে হয়েছে, ঠিক আছে আমি দিয়ে দিলাম, এরকম একটা ব্যাপার। তখন রাকেশ আবার বলতে পারে না তুই কেন খরচ করবি, তারপরে অনেক কষ্টে সে হিসাব হলো, অনিচ্ছে সত্ত্বেও। এরকম একটা মানুষ, এবার সেরকম একটা মানুষের ক্রাইসিসে পাশে দাঁড়ানোটা অতিরিক্তই দরকার, মানে খুব দরকার। শুধু এরকম ভালো মানুষের বলে না, যে কোনো মানুষের ক্রাইসিসেই রাকেশ তার পাশে দাঁড়ায়, আমি দেখেছি। আর আজকে সুমনদার এত বড় একটা ক্রাইসিসে থাকতে হতোই। আসল ব্যাপারটা হয়েছে সুমনদার যে ওয়াইফ তমালি, ওর
এখন 8 মাস চলছে। খুব তাড়াতাড়ি ডেলিভারি হয়ে গেছে, আজকেই ডেলিভারি হয়ে গেছে, নর্মাল ডেলিভারি হয়েছে। এবার যেহেতু তাড়াতাড়ি হয়েছে এই জন্য বাচ্চা তো ইম্যাচিওর হবে, এটা তো নর্মাল ব্যাপার। আমার বোনের ক্ষেত্রেও এটা হয়েছিল, যেহেতু আমার বোনের ক্ষেত্রেও চেরিকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছিল, কিন্তু বেরি অনেক দিন এনআইসিউ দিয়েছে, দিদি আর মা চলে এসেছে, ও অনেক দিন ধরে ছিল, এরকম ব্যাপার। এবার আজকে হঠাৎ করে এরকম এত তাড়াতাড়ি হয়ে যাবে তো ওরা বুঝতে পারেনি, তাই জন্য এনআইসিউ পাওয়া যাচ্ছে না কোথাও। প্রথমে চাকদা থেকে কল্যাণী থেকে কলকাতা রেফার করা, মানে প্রচুর সারাদিন হেডেক গেছে। রাকেশও সারাদিন ওদের সাথে একভাবে মানে অফিস কামাই করে হেল্প করাটা তো স্বাভাবিক, সেটা সবাই জানে। সকাল থেকে রাকেশ ওইখানেই আছে, মানে সুমনদার সাথেই আছে। এখন ঠাকুর না করুক খুব ভালো থাকে, বাচ্চাটা সুস্থ আছে মোটামুটি, শুনেছি যা। এবার রাকেশ ফিরছে, এখন বাজে প্রায় 12টা। সকালবেলা 8:30টার সময় বেরিয়েছিল, তারপরে তো এলো, ভেবেছিল অফিস যাবে, কিন্তু অফিস তো যেতে পারলো না, মানে সারাদিন ধরে চলছে এরকম। রাকেশ এখন ফিরছে, ও ফিরলে ওকে খেতে দেবো, তারপরে আমি শোবো। আর ঝনককে শুয়ে দিয়েছি, অনেকক্ষণ থেকে বাদরামি করে যাচ্ছে, ওর তো সহজে ঘুম আসে না। আর কালকে যেহেতু রবিবার, আমি অতটা আজকে বকাবকিও করছি না, যা পারছে করুক গে যাক। আজকে সারাদিন বাবাকে পায়নি, কাউকে পায়নি, শুধু মা পুরো বাড়িতে একবার বদ্ধ অবস্থায় ছিল। ওই জন্য তো চেরিবেরির বাড়ি থেকে ওই রকম বায়নাটা করে একটু ভিডিও দেখিয়ে, মানে ওর মুখে ভাতের ভিডিও দেখিয়ে ওকে একটু আনন্দ দিয়েছি। এখন ও ঘুমোক, আর আমি এখন আমার কাজে বসি। রাকেশকে খেতে দেবো, দিয়ে তারপরে কাজকর্ম সেরে। আজকের ভিডিওটা তাহলে এইভাবেই শেষ করি, কালকে আবার একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করবো। চলো, ততক্ষণের জন্য গুড নাইট।